নির্বাচন থেকে সরে দাঁড়াতে ঘরে বাইরে চাপের মুখে বাইডেন। আস্থা হারাচ্ছেন একের পর এক ডেমোক্র্যাট নেতা। হোয়াইট হাউসের ভেতরেও দাবি উঠছে প্রার্থিতা প্রত্যাহারের। ইরানের নতুন অধ্যায় শুরুর ঘোষণা সংস্কারপন্থী পেজেশকিয়ানের। হিজাব পাহারায় বসানো নীতি পুলিশ প্রত্যাহারের অঙ্গীকার। জনগণের কল্যাণে কাজ করার আহ্বান খামেনির। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এবারও ম্যাক্রোর দলের ভরাডুবির শঙ্কা। কট্টর ডানপন্থীদের উত্থানের ভয়ে অনিশ্চয়তায় মুসলিম কমিউনিটি। ভারী বৃষ্টিতে ভয়াবহ বন্যার কবলে হিমালয় কন্যা নেপাল। ৪৭ জনের প্রাণহানি। ভারতের আসামে পানিবন্দী লাখ লাখ মানুষ। গবাদি পশু নিয়ে বাঁধে বানভাসীদের আশ্রয়। এবং মাল্টায় বন্দী ৬১ বাংলাদেশিকে শিগগিরই ফেরত পাঠাবে সরকার। অবৈধদের আগামী মাসেই আলবেনিয়া পাঠানো শুরু করবে ইতালি প্রশাসন। প্রবাসী বাংলাদেশিদের উদ্বেগ। আন্তর্জাতিক সময়ের সঙ্গে আছি আমি মাকসুম আলম খান। যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট নির্বাচন থেকে সরে দাঁড়াতে ঘরে বাইরে ব্যাপক চাপের মুখে জো বাইডেন। তার ওপর থেকে আস্থা হারাচ্ছেন একের পর এক ডেমোক্র্যাট নেতা। খোদ হোয়াইট হাউসের ভেতর থেকেও প্রার্থিতা প্রত্যাহারে বাইডেনকে চাপ দেওয়া হচ্ছে বলে খবর প্রকাশ করেছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ। এদিকে বাইডেনের প্রার্থিতা ইস্যু নিয়ে চিন্তা না করে রিপাবলিকান প্রার্থী ডোনাল্ড ট্রাম্পকে আক্রমণে মনোযোগী ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিস। সাম্প্রতিক প্রেসিডেন্সিয়াল নির্বাচনে বিতর্কে খারাপ পারফরমেন্স নিয়ে বিরোধী শিবিরে একের পর এক বিদ্রূপ কটাক্ষের শিকার হচ্ছেন মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেন। শুধু তাই নয়, বিতর্কের পর বাইডেনকে নিয়ে উদ্বেগ বেড়েছে নিজ দল ডেমোক্র্যাট শিবিরেও। তার একের পর এক ভুলে মাথা চাপড়াচ্ছেন ডেমোক্র্যাটরা। আসন্ন নির্বাচনে প্রার্থী হওয়ার জন্য বাইডেনের যোগ্যতা নিয়েও চলছে আলোচনা। বয়স বেশি হয়ে যাওয়ায় তার দেশ পরিচালনায় সক্ষমতা নিয়ে উদ্বেগ দেখা দেয় ডেমোক্রেটিক পার্টির একের পর এক নেতা প্রকাশ্যে বাইডেনের প্রতি অনাস্থা প্রকাশ করছেন। শনিবার মার্কিন প্রতিনিধি পরিষদের আরেক ডেমোক্রেট সদস্য অ্যান্ডি ক্রেগ বাইডেনকে প্রার্থিতা প্রত্যাহারের আহ্বান জানান। এমনকি খোদ হোয়াইট হাউসের ভেতর থেকেও প্রার্থিতা প্রত্যাহারে বাইডেনের ওপর চাপ দেয়া হচ্ছে বলে জানিয়েছে মার্কিন সংবাদ মাধ্যম ফক্স নিউজ। নাম প্রকাশে অনিচ্ছুক এক জ্যেষ্ঠ কর্মকর্তা বলেন, আরও ৪ বছর দায়িত্ব পালন করা বর্ষিয়ান রাজনীতিবিদ বাইডেনের পক্ষে জটিল হবে। এর মধ্যেই বাইডেন সরে দাঁড়ালে উত্তরসূরি কে হতে পারেন গুঞ্জন শোনা যাচ্ছিল ভাইস প্রেসিডেন্ট কামালা হ্যারিসের নাম। তবে এমন খবর শুনেই রীতিমতো কামালাকে আক্রমণ করে একেবারে হতাশাজনক সিদ্ধান্ত বলে খোঁচা মারতে দেখা যায় ট্রাম্পকে। এবার ডোনাল্ড ট্রাম্পের এক কটাক্ষের জবাবে পাল্টা সমালোচনা করতে ছাড়লেন না ভাইস প্রেসিডেন্ট। শনিবার নিউ অরলিন্সে এক প্রচারণায় গিয়ে কামালা বলেন, দ্বিতীয়বার ট্রাম্পকে নির্বাচিত করলে স্বৈর শাসকদের মতো বিপজ্জনক হবে তার প্রশাসন। জান্নাতুল সাদিয়া, সময় সংবাদ। বিরোধী দলের সঙ্গে হাড্ডাহাড্ডি লড়াইয়ের পর ইরানের প্রেসিডেন্ট নির্বাচনে সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ানের জয়ের পর চলছে নানা রকম আলোচনা। নির্বাচনের আগে নারীদের বাধ্যতামূলক হিজাব পরার বিধান কার্যকর করার পর পুলিশি টহলের বিরোধিতা করেন তিনি। ইন্টারনেটের ওপর আরোপিত কড়াকড়ি শিথিল করারও অঙ্গীকার করেন। প্রতিশ্রুতি দেন মুদ্রাস্ফীতি কমানোর। তাহলে ইরানকে এবার কোন পথে নেবেন পেজেশকিয়ান, তা নিয়ে রাজনৈতিক মহলে রয়েছে নানা কৌতূহল। গেল মে মাসে হেলিকপ্টার দুর্ঘটনায় নিহত ইব্রাহিম রাইসির স্থলাভিষিক্ত হিসেবে সংস্কারপন্থী মাসুদ পেজেশকিয়ানকে বেছে নিয়েছেন ইরানিরা। নবনির্বাচিত এই প্রেসিডেন্ট একজন চিকিৎসকও। দেশটির কট্টরপন্থী সাইদ জালিলির বিরুদ্ধে দ্বিতীয় দফার নির্বাচনে সর্বোচ্চ সংখ্যক ভোট পান তিনি। শুক্রবারের নির্বাচনে পড়া মোট ভোটের ১,৬৩,৮৪,৪০৩টি ভোট পান পেজেশকিয়ান। নির্বাচনী প্রচারণায় দেওয়া প্রতিশ্রুতিগুলো কতটা পূরণ করতে পারবেন অভিজ্ঞ এই নেতা? দেশটিকে কোন পথে নেবেন সংস্কারপন্থী পেজেশকিয়ান? নারীদের বাধ্যতামূলক হিজাব পরার বিধান কার্যকর করার জন্য পুলিশের টহলের পুরোপুরি বিরোধিতা করেছেন পেজেশকিয়ান। একই সঙ্গে ইরানের দীর্ঘদিন ধরে ইন্টারনেটের ওপর যে কড়াকড়ি আরোপ রয়েছে তা শিথিল করারও অঙ্গীকার করেন তিনি। প্রতিশ্রুতি দিয়েছেন মুদ্রাস্ফীতি কমানোরও, কারণ গেল কয়েক বছর ধরে ইরানিদের পিঠ দুমড়ে মুচড়ে দিয়েছে ভয়াল মুদ্রাস্ফীতির থাবা। দেশের অভ্যন্তরীণ পররাষ্ট্রনীতিতেও প্রভাব থাকবে তার। অর্থনৈতিক বিভিন্ন বিষয়ে নীতি নির্ধারণ তার ক্ষমতার আওতায় থাকবে।
এদিকে পুলিশের ওপর তার সীমিত নিয়ন্ত্রণ থাকলেও কর্তৃত্ব থাকবে না সেনাবাহিনী ও ইসলামিক রেভলিউশনারি গার্ডের ওপর, কারণ দেশটির পুলিশ, সেনাবাহিনী এবং IRGC সরাসরি সর্বোচ্চ নেতার কাছে জবাবদিহি করে। খামেনির নির্ধারিত রাষ্ট্রীয় নীতি বাস্তবায়নের দায়িত্ব পাবেন পেজেশকিয়ান। মৌসুমী সাথী, সময় সংবাদ। ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। স্থানীয় সময় রোববার সকাল 8টায় শুরু ভোট গ্রহণ। শেষ হওয়ার 12 ঘন্টা পর পাওয়া যাবে বুথ ফেরত জরিপ। দ্বিতীয় দফার ভোটেও কঠিন চ্যালেঞ্জের মুখে পড়তে পারেন ফরাসি প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রো। গেল সপ্তাহে প্রথম দফার নির্বাচনে মেরিন লে পেনের নেতৃত্বাধীন কট্টর ডানপন্থী দল RN 34% ভোট পেয়ে জয় পায়। অন্যদিকে বামপন্থী জোট নিউ পপুলার ফ্রন্ট পায় 28%-এর বেশি। আর বর্তমান প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর জোট পায় 20%-এর বেশি ভোট। ফ্রান্সের নির্বাচনের সবশেষ খবর জানাতে এই মুহূর্তে প্যারিসে আছেন সহকর্মী মোহাম্মদ লুৎফর রহমান বাবু। আমরা সরাসরি চলে যাব তার কাছে। বাবু, ইতিহাসে অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন অনুষ্ঠিত হয়েছে। আজকে সকাল 8টা থেকে ভোট গ্রহণ শুরু হয়ে টানা বিকাল 8 ঘটিকা পর্যন্ত এই ভোট গ্রহণ চলবে। আজকে দ্বিতীয় দফার ভোট গ্রহণ চলছে। গেল 30শে জুন প্রথম দফার পার্লামেন্ট নির্বাচনের ভোট গ্রহণ অনুষ্ঠিত হয়েছিল। সেখানে কট্টর ডানপন্থীরা 33%-এর বেশি ভোট পেয়ে এগিয়ে থাকে। সে কারণে আজকের এই দ্বিতীয় দফার ভোটটি অত্যন্ত গুরুত্বপূর্ণই বলা চলে। আমরা সকাল থেকে বিভিন্ন ভোট কেন্দ্র পরিদর্শন করেছি, বিভিন্ন ভোট কেন্দ্র ঘুরে ঘুরে দেখেছি। অনেক ভোট কেন্দ্রে বেশ বয়স্ক ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন। আসলে শেষ পর্যন্ত কে ফ্রান্সের সংসদে সংখ্যাগরিষ্ঠতা পায় এটির জন্য হয়তো বা আরো অপেক্ষা করতে হবে। গেল কয়েকদিন থেকেই নানা জনমত জরিপ প্রকাশিত হচ্ছে। এই দেশটিতে বসবাসরত প্রবাসী বাংলাদেশি সহ ফরাসি যারা রয়েছেন সবার মধ্যেই কিন্তু এখন তুমুল আলোচনার বিষয় হচ্ছে ফ্রান্সের সংসদে কোন জোট বা কোন দল আসলে সংখ্যাগরিষ্ঠতা পেতে পারে। তবে এককভাবে কোন দল কিংবা জোট সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা খুব কম রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন। আমরা এখন পর্যন্ত যে কটি জনমত জরিপ দেখেছি তার মধ্যে একটি হচ্ছে IFOP। তাদের মধ্যে এই যে দ্বিতীয় দফা নির্বাচনে RN ন্যাশনাল র্যালি 170 থেকে 210টি আসন পাবার সম্ভাবনা রয়েছে এবং নিউ ফ্রন্ট পপুলার যে জোট রয়েছে তারা 155 থেকে 185টি আসন পাবার সম্ভাবনা রয়েছে এবং প্রেসিডেন্ট ইমানুয়েল ম্যাক্রোর টুগেদার যে জোট তারা 120 থেকে 150টি আসন পেতে পারে। এলার জোট 50 থেকে 65 আসন এবং অন্যান্য 10 থেকে 18টি আসন। এখানে আরেকটি গুরুত্বপূর্ণ বিষয় বলে রাখি, ফ্রান্সের সংসদে 577টি আসন এবং তার মধ্যে 289টি আসন যে জোট পাবে বা দল পাবে তারাই আসলে সংসদে সংখ্যাগরিষ্ঠতা পাবার সম্ভাবনা রয়েছে। তবে আগে আমি যেটি বলেছিলাম যে এককভাবে আসলে কোনো জোটের পক্ষে হয়তো বা সেই সংখ্যাগরিষ্ঠতা পাওয়ার সম্ভাবনা কম, সে কারণে ঝুলন্ত পার্লামেন্টের দিকেই হয়তো বা শেষ পর্যন্ত এগোতে পারে। আর আরেকটি বিষয় হচ্ছে প্রবাসী বাংলাদেশি এই দেশটিতে যারা রয়েছে, নির্দিষ্ট করে আসলে কি সঙ্গে প্রবাসী বাংলাদেশি ভোটার রয়েছেন তা জানা জানি, তবে 5 থেকে 7,000 বাংলাদেশি ভোটার রয়েছেন এমন ধারণা করা হয় এবং বাংলাদেশি যে এলাকাগুলো রয়েছে সেই এলাকাগুলোতেও ভোটাররা তাদের ভোটাধিকার প্রয়োগ করছেন এবং বাংলাদেশি ভোটারদের সাথে আমরা কথা বলেছিলাম তো তারা বলছেন তারা আসলে ভোট দিচ্ছেন তাদেরকে যারা অভিবাসীদের পক্ষেই কাজ করবে, যারা আগামী দিন শ্রমিকদের পক্ষে কাজ করবে তাদেরকেই আসলে ভোট প্রদান করছেন। তো আমরা প্রথম দফার নির্বাচন শেষে দ্বিতীয় দফার আগে আমরা দেখেছি দেশটিতে যাতে বর্ণ বৈষম্য উস্কে না যায়, অভিবাসীদের যাতে কোনো ধরনের সমস্যায় না পড়তে হয় সে কারণে প্রচার প্রচারণা চালানো হয়েছে। বলা চলে যে কট্টর ডানপন্থীদের বিরুদ্ধে আমরা নানান প্রচার প্রচারণা দেখেছি গেল কয়েকদিন। তো দ্বিতীয় দফার ভোট গ্রহণ নিয়ে রাজধানী প্যারিস থেকে এই ছিল আমার কাছে সর্বশেষ। ফ্রান্সের নির্বাচনের সবশেষ খবর জানাতে প্যারিস থেকে যুক্ত হয়েছিলেন লুৎফর রহমান বাবু। প্রাকৃতিক দুর্যোগে বিপর্যস্ত বিশ্বের বিভিন্ন দেশ। চলমান বন্যায় নেপালে মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 47 জনে। ক্ষতিগ্রস্ত হয়েছে ফসলি জমি। এছাড়া ভারতের আসাম রাজ্যে পরিস্থিতির আরও অবনতি হওয়ায় বিপর্যস্ত জনজীবন। নদী রক্ষা বাঁধে খোলা আকাশের নিচে বসবাস করছে বানভাসী মানুষ। দেখা দিয়েছে খাবার ও বিশুদ্ধ পানির তীব্র সংকট। এদিকে চীনের হুনান প্রদেশে ভারী বৃষ্টির কারণে বাঁধ ভেঙে প্লাবিত হয়েছে বিস্তীর্ণ এলাকা।
অথই পানিতে ডুবে আছে বাড়িঘর, রাস্তাঘাটও তলিয়ে আছে। অসহনীয় দুর্ভোগ বাসিন্দাদের। গেল কয়েকদিন ধরে দুর্দশার এই চিত্র নেপালের কাঠমান্ডুর। ভারী বৃষ্টিতে সৃষ্ট বন্যা, ভূমিধস ও বজ্রপাতে এ পর্যন্ত মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে প্রায় অর্ধশত। এমনটাই জানিয়েছে দেশটির আবহাওয়া দফতর। প্রচন্ড বৃষ্টিতে বাড়িঘরে পানি উঠে যাওয়ায় কেউ ভেতরে থাকতে পারছেন না। অসুস্থ শিশু ও বৃদ্ধদের দুর্ভোগ সবচেয়ে বেশি। হিমালয়ের দেশ নেপালে বর্ষা মৌসুম শুরু হয় জুন মাসের মাঝামাঝি। প্রতি বছরই প্রাকৃতিক দুর্যোগে প্রাণহানির ঘটনা ঘটে, কিন্তু চলতি বছর শুরুর দিকেই এর ভয়াবহতা অনেক বেশি। দুর্ভোগের একই চিত্র প্রতিবেশী দেশ চীনের হুনান প্রদেশেও। চলতি সপ্তাহে ভারী বৃষ্টিতে ভেঙে যায় লেকের বাঁধ, দেখা দেয় বন্যা, তলিয়ে যায় ফসলি জমি। লোকালয়ে পানি ঢুকে পড়ায় বিপাকে পড়েন বাসিন্দারা। উপায় না পেয়ে নিরাপত্তার স্বার্থে সরিয়ে নেওয়া হয় প্রায় ৬,০০০ বাসিন্দাকে। বাঁধ মেরামতের কাজে নেমে পড়েন সংশ্লিষ্টরা। অন্যদিকে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আসাম রাজ্যের লাখ লাখ বাসিন্দা এখনও পানিবন্দী অবস্থা মানবেতর জীবনযাপন করছেন। গবাদি পশু নিয়ে রয়েছেন খোলা আকাশের নিচে। দুর্গত এলাকায় দেখা দিয়েছে সুপেয় পানির তীব্র সংকট। মৌসুমী সাথী, সময় সংবাদ। গ্রেফতার হওয়া ৬১ বাংলাদেশিকে শিগগিরই ফেরত পাঠাবে মাল্টা সরকার। তারা অবৈধভাবে মাল্টার জলসীমায় প্রবেশ করায় গ্রেফতার হন। এদিকে ইতালি সরকার অবৈধদের আগামী মাসেই আলবেনিয়া পাঠানো শুরু করবে। এতে করে ইতালি প্রবাসী বাংলাদেশিরা উদ্বেগ উৎকণ্ঠায় দিন পার করছেন। ইতালি থেকে হাসান মাহমুদের রিপোর্ট। ইতালি এবং মাল্টার জলসীমা থেকে গ্রেপ্তারকৃত ১৪০ অভিবাসন প্রত্যাশীকে শিগগিরই নিজ নিজ দেশে ফেরত পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে মাল্টা সরকার। তাদের মধ্যে সর্বোচ্চ ১০০টি বাংলাদেশি রয়েছেন বলে জানা গেছে। এদিকে কট্টর ডানপন্থী মেলোনি সরকার আগামী মাস থেকে ইতালিতে অবস্থানরত অবৈধ অভিবাসীদের আলবেনিয়ায় পাঠানোর চূড়ান্ত সিদ্ধান্ত নিয়েছে। এরই মধ্যে সেখানে আশ্রয়কেন্দ্র নির্মাণ করা হয়েছে। এর আগে আলবেনিয়ার সাথে ইতালি সরকারের একটি চুক্তি স্বাক্ষর হয়। ইতালি থেকে আলবেনিয়ায় আশ্রয় কেন্দ্রে পাঠানোর সংবাদে উদ্বিগ্ন ইতালি প্রবাসী বাংলাদেশিরা। কিছুদিন সময় মাল্টাতে আপনি জেলে থাকবেন, আর এখানে আসার পরে ইউরোপের যে কোনো দেশে এখন আলবেনিয়াতে পাঠিয়ে দিবে, সেখানে আপনি জেলে থাকবেন, নয়তোবা লিবিয়াতে আপনি জেলে থাকবেন। এইভাবে অবৈধভাবে সে নিজেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন, পরিবারকেও ক্ষতিগ্রস্ত হচ্ছেন। অবৈধভাবে যারা ইউরোপে বা ইতালিতে আসার জন্য চেষ্টা করতেছেন, এই পথটা আপনারা অবলম্বন করুন। এই পথের বাহিরে আপনারা যান, কারণ এতে জীবনের একটা বিপর্যয় থাকে নিজের জন্য এবং পরিবারের জন্য। এদিকে তিউনিসিয়া এবং লিবিয়া থেকে অভিবাসন প্রত্যাশী বাংলাদেশিরা ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ইউরোপে আসা অব্যাহত রেখেছে। ইতালিতে অবৈধদের সর্বশেষ বৈধতা দেবার পর থেকে এ পর্যন্ত ভূমধ্যসাগর পাড়ি দিয়ে ৪০,৩৬৭ জন বাংলাদেশি ইতালিতে প্রবেশ করেছে। এর মধ্যে শুধু চলতি বছরের প্রথম ৬ মাসে এসেছেন ৫,৩৯০ জনেরও বেশি। ইতালির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের তথ্য মতে দেশটিতে বর্তমানে ৫০,০০০-এরও বেশি বাংলাদেশি অবৈধভাবে বসবাস করছে। ইতালির রোম থেকে হাসান মাহমুদ, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ে আরও থাকছে। ইতালির মাউন্ট এটনা আগ্নেয়গিরিতে আবারও লাভা উদ্গীরণ। কালো ধোঁয়ায় ছেয়ে গেছে পুরো দ্বীপ। বন্ধ রয়েছে বিমানবন্দরের কার্যক্রম। রেড অ্যালার্ট জারি। ন্যায় বিচার না পেলে কারাগারে অনশনের হুঁশিয়ারি দিয়েছেন পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান। তার সঙ্গে দেখা করার পর সাংবাদিকদের এ কথা বলেন তার দলের নেতাকর্মীরা। প্রধান বিচারপতির ওপর আস্থা নেই জানিয়ে ন্যায় বিচার নিয়ে শঙ্কা প্রকাশ করেছেন ইমরান খান। এছাড়াও রাওয়ালপিন্ডি কারাগার সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা নিয়ন্ত্রণ করেন এমন অভিযোগ করে তিনি বলেন, দলের নেতাদের সঙ্গে তাকে দেখা করতে দেয়া হচ্ছে না। নানা মামলায় সাজাপ্রাপ্ত পাকিস্তানের সাবেক প্রধানমন্ত্রী ইমরান খান রয়েছেন রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে। তার সঙ্গে দেখা করার পর পিটিআই নেতারা জানান, ন্যায় বিচার না পেলে অনশন শুরু করবেন ইমরান খান। তিনি কারাগারে মরতেও প্রস্তুত আছেন। ইমরান খান বলেছেন, দেশের আইনে সব নাগরিকের সমান অধিকার রয়েছে। তার বিরুদ্ধে করা মামলাগুলো নিয়ে তাকে পছন্দ অপছন্দের ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া যাবে না। তিনি বলেন, পিটিআইয়ের বিরুদ্ধে করা মামলাগুলোর বিষয়ে আগেই সিদ্ধান্ত নিয়ে রেখেছেন প্রধান বিচারপতি কাজী ফায়েজ ইসা। তার উপর আস্থা নেই জানিয়ে ন্যায় বিচার পাবেন না বলে আশঙ্কা পিটিআই নেতার।
রাওয়ালপিন্ডির আদিয়ালা কারাগারে বন্দী ইমরান খান অভিযোগ করেন, কারাগারটি নিয়ন্ত্রণ করছেন সামরিক বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা। তাদের নির্দেশেই কাজ করেন কারাপ্রধান, আর এ কারণে দলের নেতাদের সঙ্গে তাকে দেখা করতে দেয়া হচ্ছে না। তবে ইমরান বলেছেন, পাকিস্তানের সেনাবাহিনী যদি ভাবে এতে করে তার দল দুর্বল হবে, তবে তারা ভুল ভাবছে, কেননা তার দলে সাধারণ মানুষের সমর্থন বেশি। সক্রিয় হয়ে উঠেছে ইতালির মাউন্ট এটনা আগ্নেয়গিরি। উত্তপ্ত লাভায় ছেয়ে গেছে চারপাশ। অগ্নুৎপাতের কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ রয়েছে ক্যাটানিয়া বিমানবন্দরের কার্যক্রম। বাসিন্দাদের চলাচলে জারি করা হয়েছে সতর্কতা। দেখে মনে হতে পারে আকাশ থেকে নেমে আসছে অসংখ্য আলোর ছটা। কমলা রঙের এই আলোয় অন্ধকারও হয়ে উঠেছে আকর্ষণীয়। তবে এটি কোনো মনোরম দৃশ্য নয়। ইতালির মাউন্ট এটনা আগ্নেয়গিরির উত্তপ্ত গলিত লাভা। সক্রিয় হয়ে উঠেছে দেশটির বিখ্যাত পর্যটন স্থল সিসিলি শহরের ক্যাটানিয়ার মাউন্ট এটনার আগ্নেয়গিরি। 4 বছর সুপ্ত থাকার পর মঙ্গলবার এই আগ্নেয়গিরি থেকে শুরু হয় লাভা উদ্গীরণ। অগ্নুৎপাতের কালো ধোঁয়ায় ছেয়ে গেছে সিসিলির আকাশ। আগ্নেয়গিরির ছাই ঢুকে পড়েছে লোকালয়েও। এ কারণে অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করা হয়েছে ক্যাটানিয়া বিমানবন্দরের কার্যক্রম। বাতিল করা হয়েছে সব ফ্লাইট। সামনের পরিস্থিতি আরও ভয়াবহ হওয়ার আশঙ্কায় স্থানীয় বাসিন্দাদের জন্য জারি করা হয়েছে রেড অ্যালার্ট। ক্যাটানিয়া শহর থেকে বেশ কিছুটা দূরে পাহাড়ের চূড়ায় অবস্থিত এই এটনা আগ্নেয়গিরি সিসিলির ভূমধ্যসাগরীয় উপদ্বীপের অন্যতম এই আগ্নেয়গিরিটি প্রায় সক্রিয় হতে দেখা যায়। প্রায় 10,000 ফুট উঁচু এই আগ্নেয়গিরিটি আফ্রিকা প্লেট ও ইউরেশিয়া প্লেটের মধ্যবর্তী স্থানে অবস্থিত। 2013 সালে এটিকে বিশ্ব ঐতিহ্যবাহী স্থানের স্বীকৃতি দেয় ইউনেস্কো। অন্তরা সেন, সময় সংবাদ। আন্তর্জাতিক সময়ের শীর্ষ সংবাদ জানিয়ে দিচ্ছে আরেকবার। নির্বাচন থেকে সরে দাঁড়াতে ঘরে বাইরে চাপের মুখে বাইডেন। আস্থা হারাচ্ছেন একের পর এক ডেমোক্র্যাট নেতা। হোয়াইট হাউসের ভেতরেও দাবি উঠছে প্রার্থিতা প্রত্যাহারের। ইরানে নতুন অধ্যায় শুরুর ঘোষণা সংস্কারপন্থী পেজেশকিয়ানের। হিজাব পাহারায় বসানো নীতি পুলিশ প্রত্যাহারের অঙ্গীকার। জনগণের জন্য কাজ করতে আহ্বান খামেনির। এবং ফ্রান্সের পার্লামেন্ট নির্বাচনে চলছে দ্বিতীয় দফার ভোট গ্রহণ। এবারও ম্যাক্রোর দলের ভরাডুবির শঙ্কা। কট্টর ডানপন্থীদের উত্থানের ভয়ে অনিশ্চয়তায় মুসলিম কমিউনিটি। এই ছিল আন্তর্জাতিক সময় সংবাদ নিয়ে সঙ্গে থাকবেন আফরোজা মৌটুসী। ধন্যবাদ মাকসুম। সময় সংবাদ নিয়ে ফিরছি কিছুক্ষণ পর, সঙ্গেই থাকুন সময়ের।